না গল্প দাদু। আরে বলছি বলছি, তোরা থাম, চুপ কর। লক্ষ্মী হয়ে চুপটি করে সবাই বস। চুপ চুপ, সবাই চুপ। দাদু গল্প বলবে। গল্প বলা শুরু করলে কিন্তু একটাও কথা না, কেমন? ঠিক আছে? একটা রাজ্য ছিল, সেই রাজ্যের নাম দিগনগর। অনেক অনেক দূরে, সাগর নদী জঙ্গল পাহাড় ছাড়িয়ে সে এক রূপকথার দেশে। দিগনগরের রাজার ছিল দুই রানী, সুয়োরানী আর দুয়োরানী। হ্যাঁ, ছোট রানী সুয়োরানী। সুয়োরানীর বড় আদর, বড় যত্ন। সুয়োরানী 7 মহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে সুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গহনা রানী পরে বসে থাকেন। সুয়োরানী যে রাজার প্রাণ। আর বড় রানী দুয়োরানী? বড় রানী দুয়োরানী তার বড় অভাব, বড় অযত্ন। তাকে রাজা বিষ্ণয়নে দেখেন। একখানা ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন ছেঁড়া শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। আহারে, দুয়োরানীর ঘরে রাজা একটা দিন আসেন, একবার বসেন, একটা কথা বলে চলে যান। আর সুয়োরানীর ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মশাই, আজ্ঞে। দেশ বিদেশে বেড়াতে যাব, জাহাজ সাজা। জি আজ্ঞে মহারাজ। রাজার আদেশে মন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা গেলেন ছোট রানী সুয়োরানীর ঘরে। এমন সময় মহারাজ? দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো ছোট রানী? আমার জন্যে? আমার জন্যে এই হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, মনে হয় যেন হাতে কিছু পরিনি। ওই রক্তের মতো রাঙা 8 গাছা চুড়ি পাই তো পরি। আর এমন কি, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি নিয়ে আসবে তো। আর কিছু? এই মল ভালো বাজে না, নিরেট সোনার 10 গাছা মল সে পাইতে পরি। আর মহারাজ, আমার এই হাড়ের মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার 1 ছড়া হাড় এনো। শাড়ি না তো, যেন বোঝা। আকাশের মতো নীল, আর ওই বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন, সেই শাড়ি পাইতো পরি। বেশ বেশ বেশ, তাই হবে। এবার তাহলে আমাকে হাসি মুখে বিদায় দাও। এসো। ছোট রানী রাজাকে হাসি মুখে বিদায় দিলেন। জাহাজে চড়তে যাবেন, এমন সময় তার মনে পড়ল বড় রানী দুয়োরানীর কথা। রাজা দুয়োরানীর কাছে গেলেন। বড় রানী, বড় রানী। মহারাজ, তুমি? দেশ ভ্রমণে যাচ্ছি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমাকে যে কোথায় বসতে দিই, ভাঙাচোরা ঘর। না 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 না, থাক রানী, আমি আর বসবো না। ঘাটে জাহাজ প্রস্তুত, তোমার জন্য কি আনবো? যদি কিছু স্বাদ থাকে তোমার। আমার সব স্বাদ মিটেছে, আমার আর কিচ্ছু চাই না। সে কি? ছোট রানী হাতে চুড়ি, গলার হার, পায়ের মল, পরনে শাড়ি আনতে বলেছে, আর তুমি কিছুটি চাও না? তা হয় না বড় রানী, তা হয় না। বলো তুমি কি চাও? মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার সব স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায়, সোনার শাড়িতে কি কাজ? বনের মধ্যে ভাঙা ঘরে থাকি, সোনার গহনা চোর ডাকাতে লুটে নিয়ে যাবে।
ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলে আমার সব স্বাদ পূর্ণ হবে। না 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 না, তা হয় না বড় রানী, তা হয় না। লোকে শুনলে আমার নিন্দে করবে। লোকে তোমার নিন্দে করলে আমি বড় কষ্ট পাবো। না না, সে আমি সহ্য করতে পারবো না। মহারাজ, তুমি আমার জন্য একটা পোড়ামুখ বাঁদর এনো। বাঁদর? তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, বাঁদর পেলেই আমি খুশি হব। বেশ, তাই হবে। এবার তাহলে আমি আসি। এসো মহারাজ। দুয়োরানী রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। सामल सामल बैठा भाइयो माझी भाइयो हेयो हो हेयो हो हेयो हो हेयो 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 हो सामल सामल बैठा भाइयो माझी भाइयो हेयो हो हेयो हो রাজার জাহাজ ঢেউয়ের মাথায় দোলে, লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে রে। জল থই থই রাজার জাহাজ ঢেউয়ের মাথায় দোলে, লোক লস্কর দাস দাসী সব চলে সদল বলে। মুক্ত মানিক হীরার দেশে জাহাজ ভেসে চলে রে, জাহাজ ভেসে চলে। পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই, আর জাহাজে মন্ত্রী চলে চলেছে সে ভাই। পিছন পিছন ছখানা জাহাজ সোনাতে বোঝাই, আর জাহাজে মন্ত্রী চলে চলেছে সে ভাই। আকাশ পাতাল মাতাল করে ও মাঝি গান গাইও, হেইও হো হেইও হো হেইও হো। দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। সুয়োরানী রাজার আদরিনী। রাজা কেবল সুয়োরানীর কথা ভাবেন। আর দুয়োরানীর কথা বললেন না তো দাদু? দুয়োরানী? দুয়োরানী নীল সাগরের দিকে চেয়ে চেয়ে রাজার কথা ভেবে ভেবে প্রায় পাগল। রাজার কিন্তু দুয়োরানীর কথা একটুও মনে নেই। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক। রাজা সেই মানিকের দেশে 8000 মানিকের 8 গাছা চুড়ি সুয়োরানীর জন্য গড়ালেন। মানিকের চুড়ি নিয়ে রাজা সোনার দেশে চললেন।
সামাল সামাল বৈঠা ভাইও মাঝি ভাইও। সোনার দেশে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিমিঝিনি। রাজা এলেন মুক্তোর রাজ্যে। সেই দেশের রাজার বাগানে 2টো পায়রা। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। ডিমের মতো বড় বড় মুক্তো দিয়ে সেই দেশের রানী মুক্তোর মালা গাঁথেন। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়োরানীর গলায় দিতে 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে, সোনার মল গড়িয়ে, মুক্তোর হার কিনে 6 মাস পরে রাজা আর এক দেশে চললেন। হেই হেই ও হেই হেই ও হেই হেই ও সামাল সামাল বৈঠা ভাইও মাঝি ভাইও। সেই দেশে নীলমাণিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন। একখানা শাড়ি বুনতে 6 মাস যায়। 6 মাস? হ্যাঁ, রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানীর জন্যে শাড়ি কিনলেন। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দেশে ফিরে। ওমা, দুয়োরানীর জন্য কিছু আনলেন না? দুয়োরানীর কথা রাজামশাই ভুলেই গিয়েছিলেন। হঠাৎ রাজার মনে পড়ল দুয়োরানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, বড় ভুল হয়ে গেছে। কি ভুল মহারাজ? বড় রানী শাড়ি গয়না কিছুটি চায়নি, শুধু একটা ছোট্ট বাঁদর চেয়েছিল। বাঁদর আনা হয়নি। দেখুন, একটা ছোট্ট বাঁদর খুঁজে পান কিনা। যে আজ্ঞে মহারাজ। মন্ত্রী মশাই বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজামশাই সাদা হাতির পিঠে চড়ে সোজা রাজমহলে ছোট রানীর কাছে গেলেন। ছোট রানী, ছোট রানী, ছোট রানী, দেখো তোমার স্বাদের গহনা, শখের শাড়ি নিয়ে এসেছি। এই না। ও মা, বাহ, কি সুন্দর! মহারাজ, মহারাজের সব আমার। সব তোমার। তোমাকে ছাড়ার কাকে দেব? না না না, পড়ো পড়ো পড়ো। ছোট রানী 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো। না না, হাতের চুড়ি কাঁধে উঠল। আচ্ছা আচ্ছা। রানী 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো। আচ্ছা আচ্ছা, মুক্তোর হার। রানী মুক্তোর হার পরতে গেলেন। না, পারলেন না। মুক্তোর হার ছোট হয়ে গেছে। রানীর মুখ ভার হলো। আচ্ছা, এবার শাড়িটা? 7 পুরু করে রেশমের শাড়ি পরার চেষ্টা করলেন। না, পরতে পারলেন না। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে ছোট হয়ে গেছে। রানীর চোখে জল এলো। চুড়ি, মল, হার, শাড়ি সব ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ছোট রানী, ছোট রানী, কোন পাতের কাকড় কুড়িয়ে চুরি করে এনেছো তুমি? না না, কোন দেশের ধুলোবালি দিয়ে পায়ের মল গড়িয়ে এনেছো? না 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 না, শোনো শোনো শোনো, ছোট রানী শোনো, আমার কথা শোনো। তুমি শান্ত শান্ত হও, আমার কথাটা শোনো। আমি শান্ত হব না। ছি ছি ছি, ও কার গলার মুক্ত? কার গলার হার? কোন রাজকন্যার শাড়ি? কি মুশকিল! আমার দেখলে ঘেন্না হয়, আমার পড়তে লজ্জা করে। না, রইলো তোমার শাড়ি গহনা। আমি চাই না, চাই না, চাই না। বুঝলে না, সুয়োরানীর খুব রাগ হয়েছে। গয়না শাড়ি কিছু পরতে পারলেন না তো, তাই রানী রাগে অভিমানে গোসা ঘরে খিল দিয়ে দিলেন। রাজামশাই আর কি করেন?
রানী কিছুতেই দরজা খুললেন না দেখে রাজসভায় এসে মুখ ভার করে বসে রইলেন। এমন সময় পেন্তাম হই রাজামশাই, পায়ে করি গর। আরে আরে এই তুই কে? হুপ 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 হুপ, কিচির মিচির কিচির মিচির, আমি দাসানুদাস বাঁদর। আরে আরে, এ কি বাঁদরে কথা বলে দেখি? আজব ব্যাপার, আজব ব্যাপার। কোথায় রে তোর ঘর? জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগ্নগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। জাদুকরের দেশে ছিলাম, এলাম দিগ্নগর, আমায় কিনে এনেছে রে মন্ত্রীবর। বাঁদর বলে, বাঁদর বলে ডাকে সবাই, বাঁদর আমার নাম। একটি কানা করি শুধু এই জীবনের দাম। হ্যাঁ মহারাজ, বাঁদর ঠিক কথা বলেছে। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট খুঁজে কোথাও না পেয়ে শেষে জাদুকরের দেশে এক বণিকের কাছ থেকে এক কানা করি দাম দিয়ে একে কিনে এনেছি। বেশ করেছেন, বেশ করেছেন। ওকে বড় রানীর কাছে আমি দিয়ে আসবো। কিন্তু মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, খুব আশ্চর্য লাগছে। এত কষ্ট করে, এত সোনা দানা মোহর ব্যয় করে, এত দূর দেশ থেকে ছোট রানীর জন্য চুড়ি হার রেশমের শাড়ি নিয়ে এলাম, অথচ অথচ সব ছোট হয়ে গেল, গায়ে হলো না, পরতে পারলো না শাড়ি। সত্যি এই আশ্চর্যের কথা। এমন কি করে হলো মহারাজ? কে আসছে? কে আসছে? আমি হাসছি। তুই হাসছিস যে বড়? আপনার দুঃখ দেখে হাসি পাচ্ছে। এত কষ্ট করে দেশ বিদেশ ঘুরে গয়না শাড়ি সব আনলেন, অথচ ছোট রানী পড়তে পারলেন না, তাই বড় দুঃখ হচ্ছে আর হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে আর দুঃখ হচ্ছে, দুঃখ হচ্ছে আর হাসি। চুপ কর। একটা কথা বলবো রাজামশাই? তুই আবার কি বলবি? আসলে কি জানেন রাজামশাই, এসব দেবকন্যার হাতে বোনা, নাগকন্যার হাতে তৈরি জিনিস, মায়া রাজ্যের এইসব শাড়ি গয়না বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে কেউ পড়তে পারে না। একটা কথা বলবো রাজামশাই? আবার কি বলবি? এইসব শাড়ি গয়না রাজভাণ্ডারে তুলে রাখুন, যাকে বউ করে ঘরে আনবেন তাকে পড়তে দেবেন। বউ মানে ছেলের বউ? হ্যাঁ, শুনেছেন মন্ত্রীমশাই? শুনেছেন বাঁদরটা কি বলছে? আরে ছেলেই নেই তো, ছেলের বউ। যাকে ওসব বাঁদরের কথা। মন্ত্রীমশাই, আপনি বরঞ্চ এক কাজ করুন, শ্যাকরার দোকানে গিয়ে ওই ছোট রানীর জন্য গয়না গড়তে দিয়ে আসুন। যান। যে আগে মহারাজ। ও আর হ্যাঁ শুনুন, রাজ্যের সবচেয়ে ভালো তাঁতিকে ছোট রানীর জন্য সুন্দর শাড়ি বুনে দিতে বলুন, যেন খুব সুন্দর হয়। এই শাড়ি গহনাগুলো রাজভাণ্ডারে তুলে রাখুন। যদি বউ ঘরে আনতে পারি তখন তাকে পড়তে দেব। বাঁদরে যখন বলেছে। মন্ত্রী মশাই শ্যাকরার দোকানে গেলেন ছোট রানীর জন্য গয়না করতে দিতে, আর রাজামশাই বাঁদরকে সঙ্গে নিয়ে গেলেন বড় রানীর কাছে। বড় রানী। মহারাজ, তুমি? এসো এসো এসো। আমি অভাগিনী, আমার ভাঙা ঘরে ছেঁড়া কাঁথা ছাড়া আর কি আছে যে তোমাকে বসতে দেব? তুমি তুমি ছেঁড়া কাঁথায় বসো, এইখানে। ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে।
এই দেখো, এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। এই নাও, এই নাও। পেন নাম হই মা। মা? ওরে ওরে, তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক জড়িয়ে গেল রে, আমার আমার বুক জড়িয়ে গেল। তুই তুই আরেকবার মা বলে ডাক, আরেকবার মা বলে ডাক। মা, আয় আয় আমার কাছে, আমার কোলে আয় বাছা, আমার কোলে আয়। আমি খুশি হয়েছি মহারাজ, খুব খুশি হয়েছি। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছো, সে আমাকে মা বলে ডেকেছে, আমার বুক জুড়িয়ে গেল। তুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, ও মা, তুই কাঁদিস কেন মা? কই না তো। ওই তো তোর চোখে জল। তুই আমাকে ফাঁকি দিতে পারবি না। রাজবাড়ির দিকে তাকিয়ে তুই কেন কাঁদিস? তুই কাঁদলে আমার বড় কষ্ট হয়। তোর কিসের দুঃখ? বল মা, বল বল, তুই আমাকে বল, বল বল। সে বড় দুঃখের কথা। ওই যে রাজবাড়ি, ওখানে আমার সব ছিল। 700 দাস দাসী, 7খানা মালঞ্চ, 7 সিন্ধু গয়না, আমার সব শান্তি, সব সুখ, আমার সর্বস্ব ধন রাজা সব কেড়ে নিয়েছেন। কার কথায় মা? আমার সতীন, রাজার ছোট রানী, রাজাকে জাদু করে রেখেছে। আমার কিসের দুঃখ বল? আমি রাজার মেয়ে ছিলাম, রাজার বউ হলাম, 7 মহল বাড়ি পেলাম, 700 দাস দাসী পেলাম, মনের মতো স্বামী পেলাম। জানি না কোন পাপে, কার অভিশাপে রাজার কোলে সোনার চাঁদ রাজপুত্র দিতে পারলাম না। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। আমি তোর দুঃখ বুঝাবো। তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব, ছেলে কোলে নিয়ে রাজার পাশে রানী করে বসাবো, তবে আমার নাম বাঁদর। তুই সামান্য বাঁদর, আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? হ্যাঁ মা, যদি তুই আমার কথা মতো কাজ করতে পারিস, তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য ছিল, যেমন আদর ছিল, আবার তা ফিরে পাবি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড় বাছা। আমার কথা না শুনলে আমি ঘুমোবো না। ওই দেখ, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে। আয় বাছা, তুই আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়। আয়। চাঁদ দিয়ে
তারপর সকাল হয়েছে, সোনা রোদ মুখে পড়তেই দুয়োরানী উঠে বসলেন। জেগে উঠে দেখলেন বাঁদর নেই। বাঁদর নেই? বাঁদর কোথায় গেল দাদু? বাঁদর কোথায় গেল? আরে বাঁদর তখন রাজসভায় রাজামশাইয়ের কাছে। রাজামশাই, একে তুই কি খবর এনেছিস? বড় সুখবর এনেছি মহারাজ। সুখবর তুই এনেছিস? শুনেছেন শুনেছেন মন্ত্রী মশাই, বাঁদরের সুখবর এনেছে। বল 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 দেখি তোর সুখবর কি, সেটা শুনি, বল। মায়ের আমার ছেলে হবে। বলিস কি? দুরানির ছেলে হবে? সত্যি সত্যি তো সুখবর, আনন্দের খবর। এনে এনে তোকে আবার গলার গজমতি হার উপহার দিলাম। এ কি করলেন মহারাজ? বাঁদরের কথায় বিশ্বাস করে বহুমূল্য হারটা দিয়ে দিলেন। রাজপুত্রের তুলনায় গজমতির হার অতি তুচ্ছ জিনিস মন্ত্রী মশাই। বাঁদরের কথা যদি মিথ্যে হয় তাহলে ওর গলা কাটবো। জানি রাজামশাই, আর আপনিও জেনে রাখুন মন্ত্রী মশাই, আমি বনের বাঁদর, সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। বাঁদর আনন্দে নাচতে নাচতে এ গাছের ডাল ও গাছের ডাল লাফাতে লাফাতে দুয়োরানীর কাছে চলে গেল। বাছা সকাল থেকে যে কোথায় গেল? মা, হয়তো। মা, এই তো আমি এসে গেছি। হ্যাঁ রে, কোথায় ছিলি বাছা? এই দেখ তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাসনে, কাঠের মালা পরে থাকিস। এই নে হার পর। হ্যাঁ রে, এই হার তুই কোথায় পেলি? এই যে রাজার গলার গজমতির হার। আমি যখন রানী ছিলাম তখন রাজার জন্য গেঁথেছিলাম। এই হার কোথায় পেলি বাবা? বল, হ্যাঁ রে কোথায় পেলি? আরে রাজা কি এ হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেয়েছিস বাবা? না মা, কুড়িয়ে পাইনি। তবে তবে কি তুই চুরি করেছিস? ছি মা, চুরি করব কেন? চুরি করা মহাপাপ। আজ রাজাকে একটা সুখবর দিয়েছি, তাই রাজা খুশি হয়ে আমাকে এই হারটা দিয়েছে। তুই কি এমন সুখের সন্ধান পেলি যে রাত না পোয়াতে রাজবাড়িতে ছুটে গিয়ে রাজাকে সুখবর দিয়ে এলি? কাল রাতে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি আমার একটা ভাই হয়েছে, তোর কোলে খোকা এসেছে, সেই খোকা রাজ সিংহাসনে বসেছে, তাই ছোট্ট রাজাকে খবরটা দিতে গিয়েছে। তুই কি করেছিস? রাজা আজ শুনলেন ছেলে হবে, কাল জানবেন মিথ্যে কথা। আজ রাজা গলার হার দিয়েছেন, কাল রাজা গলা কাটবেন। তুই এ কি করলি? হায় হায় হায়, তুই এ কি করলি বাছা? তুই ভয় পাচ্ছিস কেন মা? সবাই জানুক ও বড় রানীর ছেলে হবে। আর রাজা যখন ছেলে দেখতে চাইবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেব, তুই রাজাকে দেখাস। এখন খেতে দিবি চল। দুয়োরানী বাঁদরকে ভাঙা পিঁড়িতে খাওয়াতে বসালেন, আর এদিকে রাজা মশাই গেলেন সুয়োরানীকে সুখবরটা দিতে। শুনেছ শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড্ড ভাবনা ছিল সিংহাসনে কাকে বসাবো। যাক, এতদিনে সে ভাবনা আমার দূর হলো। জানো ছোট রানী, যদি ছেলে হয় না তাকে তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তো মেয়ের বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ভালো হবে না ছোট রানী? রাখো সে বাজে কথা। আমি নিজের জ্বালায় বাঁচি নে, তার উপর পরের ভাবনা। সে কি রানী, সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজবাড়িতে সবার মুখে হাসি, আর তোমার মুখে শুধু। কার ছেলে রাজা হবে, কার জামাই রাজ্য পাবে, তা শুনে আমার কি লাভ? কার ছেলে হলো আর কার ছেলে মলো, ছোট রানী, তাতে আমার কি যায় আসে? ছোট রানী, ছোট রানী শোনো শোনো। ছোট রানী গোসা ঘরে গিয়ে দৌড় দিল। রাজার বড় দুঃখ হলো। সুয়োরানী রাজার ছেলেকে মর বলল। কেউ কারোর সাথে কথা বলেন না, কেউ কারোর মুখও দেখেন। এমনি করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গিয়ে
4 মাসে করল। 5 মাসে বাঁদর আবার রাজার সঙ্গে দেখা করতে। কি খবর রে বাঁদর? কি রে, কি হয়েছে? চুপ করে আছিস কেন? মায়ের বড় কষ্ট, বড় দুঃখ রাজামশাই। মা আমার না খেয়ে খেয়ে উপোস করে কাহিল। কেন, কি হয়েছে? মোটা চালের ভাত মায়ের আমার মুখে রোচে না। সে কি, এসব কথা তো আমি জানি না। মন্ত্রী মশাই বলুন মহারাজ। এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালায় সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। যে আজ্ঞে মহারাজ। আরো শুনে রাখুন, আজ থেকে আমি যা খাবো বড় রানীও তাই খাবেন, এই আদেশ। তাই হবে, আপনার আদেশ মতোই কাজ হবে মহারাজ। খুব ভালো হলো রাজামশাই, খুব ভালো হলো। অনেকদিন পর মা আমার দুমুঠো ভাত খেতে পাবে। মন্ত্রী মশাই, এই বাঁদরকে 1000 মোহর দিয়ে দিন। বাঁদর মোহর নিয়ে বনের মধ্যে মা দুয়োরানীর কাছে ফিরে গেল। আরে আজ আবার কোথায় গিয়েছিলে? এত বেলা হলো, নাইতে যেতে পারলুম না। আরে রাতবো কখন, খাবি কখন? আজ আর তোকে রাখতে হবে না মা। না খেয়ে থাকবি নাকি বাছা? না মা, আমি সব ব্যবস্থা করে এসেছি। রাজবাড়ি থেকে সোনার থালায় সরু চালের ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন আসছে তোর জন্য। আমার জন্য? আজ আবার কি অঘটন ঘটালি? আরে বাছা, আমার ভয় করছে। ভয় কেন করিস মা? এই বাদর ছেলেটা যতক্ষণ আছে ততক্ষণ তোর কোনো ভয়। তুই নাইতে যা। দুয়োরানী নাইতে গেল। বাঁদর 1 মুঠো মোহর নিয়ে গেল বাজারে। 16খানা মোহর দিয়ে 16 গাড়ি খড়, 1600 বাঁশ কিনে 16 জন ঘরামি নিয়ে ফিরে। তারপর 16 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে বাঁদর দুয়োরানীর ভাঙা ঘর নতুন করে দিল। বড় রানী নিয়ে এসে দেখেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, ঘরের মেঝেতে নতুন কাঁথা পাতা, আলনায় নতুন শাড়ি সাজানো। দুয়োরানী তো দেখে অবাক। ও মা, এ কি? ও মা, এ কি? ভাঙা ঘর দেখে নাইতে গেলাম, নিয়ে এসে দেখি নতুন ঘর। কেমন করে হলো বাছা? রাজামশাই মোহর দিয়েছিলেন, সেই মোহর ভাঙে এইসব পড়েছি। কিন্তু চিন্তার কিচ্ছু নেই মা। রাজার বাড়ির থেকে সোনার থালায় ভাত, সোনার বাটিতে 50 ব্যঞ্জন দিয়ে গেছে। রাজা আজ ভাত পাঠিয়েছেন, কাল যখন সব জানতে পারবেন তখন যে গলা কাটবেন বাছা। সে ভাবনা আমার, তুই খেয়ে নিবি চল। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বাঁদর একদিন রাজার সঙ্গে দেখা করতে গেল। কি খবর রে বাঁদর? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? না না না, তুই নির্ভয় বল। মা আমার খুব কষ্টে আছে। ভাঙা ঘর, শীতের হিম ঘরে আসে, গায়ে দেওয়ার কাঁথা নেই, সারা রাত শীতে কাঁপে। তাই তো, এই কথা আমাকে আগে কখনো বলিসনি তো। যা যা, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা। রাজামশাই, মাকে আনতে ভয় হয়। কেন? ছোট রানী যদি... না না না, সে ভয় নেই রে। নতুন মহলে তোর মাকে রাখবো, মহল ঘিরে ঘর কাটাবো, পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। আর তাছাড়া তুই থাকবি সঙ্গে, বড় রানীর পোষা ছেলে। ঠিক আছে। মহারাজার যেমন কথা তেমন কাজ। দুয়োরানীর জন্য মহল সাজালেন, পাহারা বসালেন। দুয়োরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে নতুন মহলে এসে উঠলেন। নতুন মহলে দুয়োরানী এসেছেন শুনে
রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। দিনে খাওয়া নেই, রাতে ঘুম নেই। ছোট রানী ছটফট করতে লাগলেন কি করে বড় রানীকে জব্দ করা যায়। ভাবতে 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 ছোট রানীর মনে পড়ল প্রাণের সই ব্রাহ্মণীর কথা। ব্রাহ্মণী হলো ডাকিনী, অন্যের ক্ষতি করে বেড়ানোই তার কাজ। খবর পেয়ে ডাকিনী ব্রাহ্মণী ছুটে এলো ছোট রানী সুয়োরানীর কাছে। ডেকেছ কেন সই? ব্রাহ্মণী, এসব ব্রাহ্মণী আমার একটু কাছে বসে। কি হয়েছে তোমার? চোখের কোণে জল, মুখখানা থমথম করছে। কি হয়েছে সই? আমার মাথার মুন্ডু সতীন আমার ঘরে ঢুকেছে গো। ওই নতুন মহলে জায়গা পেয়েছে গো। কে? দুয়োরানী? তোমার বলছি কি আমি? বড় রানী, ওই দুয়োরানী রাজার মন জুড়ে বসেছে গো। সে আমার ছেলের মা হবে, মা হবে যে ছেলের। আমার আর কিচ্ছু ভালো লাগছে না। ও শৈশব আমার মরণ হলে ভালো ছিল। ও কথা মুখে আনতে আছে? মরণ হলে তোমার শত্রুর হোক, তোমার সতীনের হোক, তুমি যেমন আছো তেমনি আদরের ছোট রানী হয়েই থাকবে। ওর মোহর সদ আমি ঘোচাবো, পৃথিবী থেকে ওকে আমি সরিয়ে দেব। পারবে? পারবে তুমি সই? পারবে? আরে তাই যদি না পারবো তবে তোমার সঙ্গে সই পাতিয়েছি কেন? জয় মা মনসা, জয় মা মনসা, আমার মনের বাসনা পূর্ণ করিস মা। সবাই ঘুমিয়ে আছি, যাই জঙ্গলে যাই। সাপ ধরতে হবে, বিষ বিষ চাই, বিষ। আই বেরিয়ে বাপ, কালকে উঠে সাপ। আই বেরিয়ে বাপ, কালকে উঠে সাপ। শঙ্খ চূড় দুধ বখরো, মাথায় খড়ম ছাপ। মা মনসার চালা নয় কো হেলা খেলা, মা মনসার চালা নয় কো হেলা খেলা। গর্ত থেকে আয় বেরিয়ে খাওয়াবো দুধ কলা। এই আমার শৈশব, তার জ্বালায় মহারাজার বড় রানী দুয়ো। আমার শৈশব, তার জ্বালায় মহারাজার বড় রানী দুয়ো। মুখের থেকে বিষ একটু যদি দিস, মুখের থেকে বিষ একটু যদি দিস, নাড়ুর সাথে খাইয়ে দেব সাঙ্গ ইহলীলা। জঙ্গলে জঙ্গলে ঘুরে ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ নিয়ে এলো ব্রাহ্মণ। কালকুট বিষ কি দাদু? ওরে বাবা, ভয়ঙ্কর সাপের বিষ। সেই বিষ দিয়ে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ তৈরি করে দুয়োরানীকে খাওয়াতে নিয়ে গেল নতুন মহল। ও বড় রানী, বড় রানী। কে? উমা, ব্রাহ্মণী, কতদিন পরে এলে, আমার কথা মনে পড়লো? সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলে থাকতে পারি? এতদিন পরে এলাম, তাই তোমার জন্য কি নিয়েছি দেখো। মা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, হ্যাঁ গো, এত সব। তুমি তো এই
এসব ভালোবাসো গো? সত্যি তো, কতদিন খাইনি। এই এখানে রেখে গেলাম, খেও কিন্তু। খাবো গো খাবো, তোমার হাতের মিষ্টি খাবো না? হ্যাঁ খেও, আর তোমার ওই পোষা ছেলে বাঁদরটাকেও দিও। খেলে বুঝতে পারবে এই বামনির হাতের জিনিস কেমন খেতে লাগে। আচ্ছা গো আচ্ছা। ব্রাহ্মণী চলে যেতেই বড় রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন। কোনটাকে খাই, মুগের নাড়ু না ক্ষীরের ছাঁচ? বাছা যে কোথায় গেল। না না, মুগের নাড়ুটাই আগে খাই। এই যে গলা চলে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আচ্ছা, আমার বুক জ্বলে গেল, চোখে আধার দেখছে। ও বাবা, মরে গেলাম। তোর অবস্থা কি করে হলো মা? কি করে হলো তোর অবস্থা? ওই ব্রাহ্মণী আমার মিষ্টি খেতে দিয়েছিল বাবা। সেই মিষ্টি খেয়ে আমি আর বাঁচবো না। আর গলা কিরকম শুকিয়ে যাচ্ছে, বাঁচবো না। তো বিষ, মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, তোর কোনো ভয় নেই। আমি যখন আছি তখন তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। বাঁদর বড় রানীকে রেখে ছুটে গেল বনে ওষুধের সন্ধানে। জঙ্গল থেকে লতা পাতা গাছের শিকড় এনে বড় রানীকে খাইয়ে দিল। বড় রানীর অসুখের খবর পৌঁছে গেল মহারাজের কাছে। মহারাজা খবর পেয়েই হন্তদন্ত হয়ে ছুটে এলেন নতুন মহলে দুয়ো রানীর কাছে। সঙ্গে এলেন রাজবৈদ্য, মন্ত্রী, শান্ত্রী, যে যেখানে ছিল সবাই। ভিড় দেখে বাঁদর তো রেগে আগুন। এত লোকজন নিয়ে কেন এসেছেন রাজামশাই? যান যান, আমি ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছে, মাকে ঘুমোতে দিন। আপনারা এখন যান যান। আর দুয়োরানির কি হলো? 3 দিন 3 রাত দুয়ো রানী অজ্ঞান হয়ে থাকলেন। বাঁদর দুয়ো রানীর সেবা শুশ্রূষা করলো। 4 দিনের দিন দুয়ো রানী চোখ মেলে তাকালেন। বাঁদরের খুব আনন্দ হলো। আনন্দে লাফাতে লাফাতে মহারাজার কাছে গিয়ে হাজির হল। প্রণাম হয় রাজামশাই। কি রে, তোর মায়ের কি খবর? মা ভালো আছে। যাক, বাঁচা গেল, খুব চিন্তায় ছিলাম। মন্ত্রী মশাই, বাঁদরকে মোহর দিয়ে পুরস্কৃত করুন। না মহারাজ, পুরস্কার আমি নেব না। মার শিব সন্তান করেছে, তার জন্য পুরস্কার কিসের? বাহ 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 বাবা, বেশ বলেছিস। শুনে শুনে খুব খুশি হলাম। তাহলে আমার কাছে তুই আর কি চাস বল? পুরস্কারের বদলে আপনার কাছে বিচার চাই। বিচার? কিসের বিচার? কার বিচার? আমার মাকে যে বিষ খাইয়েছিল, যার পরামর্শে বিষ খাওয়ানো হয়েছিল, তাদের বিচার। বামনি আর আপনার ছোট রানী সুরানীর বিচার। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওদের উপযুক্ত শাস্তি দেব আমি। মন্ত্রী মশাই, আদেশ করুন মহারাজ। মন্ত্রী মশাই, ছোট রানীকে বন্দিশালায় বন্দি করে রাখুন। আর ওই ডাকিনী ব্রাহ্মণীর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধার পিঠে চড়িয়ে দেশ থেকে বার করে দিন। যে আজ্ঞে মহারাজ। কিরে, এবার তুই খুশি তো? খুব খুশি হয়েছি রাজামশাই, খুব খুশি হয়েছি। আপনার জন্যও আরেকটা খুশির খবর এনেছি। খুশির খবর? কি বলবি বল। মায়ের আমার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? হ্যাঁ, রাজ চক্রবর্তী ছেলে। ও, চল চল, বড় রানী আর তার ছেলেকে দেখে আসি, চল। না না রাজামশাই, তা হবে না। কেন? গণনা করে দেখেছি, এখন ছেলের মুখ দেখলে আপনার চোখ অন্ধ হয়ে যাবে। সে যায় যাবে। তা হয় না রাজামশাই, তা হয় না। আগে ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখবেন।
ছেলের বিয়ে? সে তো অনেক দেরি। 10 বছর। 10 বছর? বেশ, তাই হবে। তুই যখন বলছিস। মন্ত্রীমশাই। বলুন মহারাজ। মন্ত্রীমশাই, আজ বড় শুভ দিন। এতদিন পরে ছেলে পেয়েছি। পথে পথে আলো জ্বালান, বাজি পোড়ান, রাজ্য জুড়ে আনন্দ করার হুকুম দিন। আপনার আদেশ অনুযায়ী কাজ হবে মহারাজ। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হলো। একদিন রাজা বাঁদরকে ডেকে বললেন, আরে 10 বছর তো পূর্ণ হলো, তো এবার ছেলে দেখা। আগে ছেলের জন্য মেয়ে দেখুন, ছেলের বিয়ে দিন, তারপর ছেলের মুখ দেখুন। পাত্রীর খোঁজে মহারাজা দেশ বিদেশে লোক পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, রাজার একজনকেও পছন্দ হলো না। শেষে পাটলি রাজ্যের রাজকুমারীকে দেখে রাজার খুব পছন্দ হলো। আর পছন্দ হওয়ার মতোই তো রাজকুমারী, যেমন সোনার মতো গায়ের রং, ধনুকের মতো বাঁকানো জোড়া ভুরু, চোখ দুটো টানা টানা, মাথার চুল এলিয়ে দিলে পায়ে এসে পড়ে। রাজা বাঁদরকে ডেকে বললেন, শোন শোন, আমার পাত্রী পছন্দ হয়েছে। কাল শুভ লগ্ন আছে, কালই আমি ছেলের বিয়ে দেবো। ঠিক আছে, কালই রাজকুমারের বিয়ে হবে। রাজামশাই, আপনার সেই কথাটা মনে আছে তো? কোন কথা? বিয়ের আগে ছেলের মুখ দেখলে অন্ধ হয়ে যাবেন। হ্যাঁ, খুব মনে আছে। আপনি আজই বিয়ে বাড়ি পাটলিতে চলে যান, আমরা কাল বর নিয়ে যাব। কাল সন্ধ্যেবেলায় বরের জন্য পালকি পাঠিয়ে দেবেন। তো দেখিস বাবু, 10 বছর তোর কথা শুনেছি। কাল ছেলে না দেখালে কিন্তু অনর্থ করব বলে দিলুম। রাজামশাই, সে ভাবনা আমার। বাঁদর ভাবতে ভাবতে নতুন মহলে দুয়োরানীর কাছে গেল। দুয়োরানী সব শুনে কাঁদতে লাগলেন। ছেলে কোথায় পাবেন যে ছেলের বিয়ে দেবেন? তুই তুই এ কি করলি বাছা? ছেলে কোথায় পাবো যে ছেলের বিয়ে দেব? ভয় আমার শরীর হিম হয়ে আসছে, পা থরথর করে কাঁপছে। ভয় কেন করিস মা, আমি তো আছি। চেলির জোড়ান, মাথার টোপরান, ক্ষীরের ছেলে গড়ে দে, বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাই। আরে তোর কি প্রাণে ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাবি? রাজা যদি ছল চাতুরি ধরতে পারেন, তোরও গর্দান যাবে, আমারও গর্দান যাবে। ওসবই আর কাজ নেই বাছা। তুই তুই রাজাকে ডাক, আমি সব কথা খুলে বলি, তারপর যা হয় হবে। রাজামশাইকে কোথায় পাবো? 2 দিনের পথ খোড়ের বাড়ি, তিনি সেখানে চলে গেছেন। মা, তুই ভাবিস না, মা ষষ্ঠীর যদি দয়া হয় তো ক্ষীরের পুতুলের বদলে তুই সত্যিকারের ছেলে বলে পাবে। কাঁদিস না মা, কাঁদিস না, ক্ষীরের ছেলে সাজিয়ে দে। দুয়োরানী ক্ষীরের ছেলে করলেন, তাকে চেলির জোর পরালেন, জরির জুতো পরালেন, সোনার টোপর পরালেন। বাঁদর ক্ষীরের তৈরি ছেলে চুপি চুপি পালকিতে তুলে রঙিন চাদরের ঢাকা নামিয়ে দিল, যেন কেউ দেখতে না পায়। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলল। বাঁদর মাথায় পাগড়ি বেঁধে, কোমরে চাদর জড়িয়ে, নিশান উড়িয়ে, মন্ত্রী শান্ত্রী লোকলস্কর সিপাহী দখনদাজ নিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে রওনা হয়ে পালকি কাঁধে 16 কাহার, চলছে ছোটে শব্দ তাহার, ছন্দে বোনা যাচ্ছে সোনা, বাতাসে তার আনাগোনা, যায় ছাড়িয়ে পারো পার, যায় ছাড়িয়ে এপার ওপার, সাগর নদী দূরের পাহাড়। রে না রে না রে না
না না না রে না। পালকিতে যায় ঢাকনা ফেলে না না দিগনগরের রাজার ছেলে না না পালকিতে যায় ঢাকনা ফেলে না না দিগনগরের রাজার ছেলে না না লোক লস্কর শান্তি সিপাই না না ঘোড়ায় চেপে মন্ত্রী মশাই না না ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে হোশ মেজাজে। ছোট্ট বাঁদর কর্তা সেজে চলছে আগে হোশ মেজাজে। রে না রে না পাগড়ি বেঁধে মাথায় তাহার পাগড়ি বেঁধে মাথায় তাহার লম্বা লাঠি হাতের বাহার না রে না না রে না 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 রে না 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 রে না। চলেছে একে বেঁকে না না সাবধানে পথ চলছে দেখে না না পথ চলেছে একে বেঁকে না না সাবধানে পথ চলছে দেখে না না মশাল জলে বাদ্যি বাজে না না চলছে সবাই বিয়ের সাজে না না পা চালা সব তাড়াতাড়ি আর কত দূর কোনের বাড়ি। পা চালা সব তাড়াতাড়ি আর কত দূর কোনের বাড়ি। না রে না রে না আকাশ ভেঙে নামবে আধার আকাশ ভেঙে নামবে আধার চলছে ছুটে ষোলো কাহার। না রে না না রে না 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 রে না 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 রে না 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 রে দাদু তারপর কি হলো? তারপর সারা রাত বাজনা বাজিয়ে আলো জ্বালিয়ে বরসে থামলো দিগনগর রাজ্যের শেষ সীমা এক দিঘির পাড়ে। দিঘির পাড়ে একটা মস্ত বড় বটগাছ। বটগাছের নিচে মা ষষ্ঠীর মন্দির। গ্রামের বৌঝিয়েরা রোজ এসে মন্দিরে পুজো দিয়ে যায়, তবেই মা ষষ্ঠীর খাওয়া হয়, খিদের জ্বালা মেটে। সেদিন আর কেউ পুজো দিতে এলো না। কেন দাদু, কেন এলো না? এই আবার তুই কথা বলছিস? বারে কথা বললাম কই, কেন পুজো দিতে এলো না তাই জিজ্ঞাসা করলাম। ঠিক আছে দাদু, তুমি গল্প বলো। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের হুকুম, বটগাছ তলায় পালকিতে বর বিশ্রাম করছে, মন্দিরের দিকে যেন কেউ না যায়। ও বাদরের হুকুমে রাজার লোকজন দিঘির জলে নিয়ে খেয়ে দিয়ে তাঁবুর ভিতরে শুয়ে থাকলো। এদিকে যত বেলা বাড়তে লাগলো মা ষষ্ঠী খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মা ষষ্ঠীর চেলা বিড়ালরা মেউ মেউ করে কাঁদতে লাগলো। বাদর তখন মনে মনে ফোন দিয়ে এঁটে পালকির দরজা একটু খুলে রেখে বট গাছের ডালে পাতার আড়ালে চুপ করে লুকিয়ে বসে থাকলো, যেন কেউ দেখতে না পায়। মা ষষ্ঠী কেউ কোথাও নেই দেখে মন্দির থেকে বেরিয়ে এলেন। যাক, কেউ কোথাও নেই। কি সুন্দর ক্ষীরের গন্ধ, কিন্তু
কেউ তো আজ নৈবেদ্য দিতে আসেনি। তবে ক্ষীরের গন্ধ কোথা থেকে আসছে? হ্যাঁ, ওই তো ওখানে একটা পালকি। দেখি দেখি পালকির মধ্যে কি আছে দেখি। উমা, এই যে ক্ষীরের বোতল বর সাজিয়ে বসিয়ে রেখেছে। বড্ড খিদে পেয়েছি, আর আমি সহ্য করতে পারছি না। এবার খাই, একে খাই। বাবা, না না, দিঘির পাড়ে লোকগুলো জেগে বসে আছে, আগে ওদের ঘুম পাড়ায়, তারপর খাবো। সত্যিই তো, রাজার মন্ত্রী, লোক লস্কর, শান্তি সেপাই, বরযাত্রীর দল যদি দেখতে পায়, ভাববে মা ষষ্ঠী কি লোভী, চুরি করে খাচ্ছেন। না না, তা হয় না, তা হয় না। তাই মা ষষ্ঠী মনে মনে ঘুমের দেশের দুই বোন ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন, আর অমনি ঘুমের দেশ থেকে ঘুমপাড়ানি মাসি পিসি ছুটে এলো। মা ষষ্ঠী ডাকছো কেন ভাই? দিন দুপুরে দিগনগরে ছুটে এলাম তাই। সজ্জি ঠাকুর মাথার ওপর উঠছে মাটি তেতে, সকাল গিয়ে দুপুর হলো, ভোগ পায়নি খেতে। ওই শোনো ভাই, বেড়ালগুলো কাঁদছে অনর্গল, কি আর খেতে দেব বাছা, কোথায় পাবো বল? কেন কেন, বৌঝিয়েরা নেই কি তোমার দেশে? রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে বরের বেশে, লোক লস্কর, শান্তি সেপাই, কাঁপছে ভয়ে বুক। বুঝলে না ভাই, দেখে সবার শুকিয়ে গেছে মুখ। কেমন করে বৌঝিয়েরা মন্দিরেতে আসে? ওই দেখো সব শুয়ে আছে দিঘির পাড়ে ঘাসে। ঘুম পাড়িয়ে দে না ওদের, ঘুমের মাসি পিসি। পালকি থেকে ক্ষীরের পুতুল আমি খেয়ে আসি। একবার বন্ধ করে খুলে দে, হয়ে যাবে। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। আমরা দুজন যখন তখন ঘুম পাড়িয়ে আসি। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি। পাতা জুড়ে আইরে বাতাস, ঘুমের বাতাস নিঝুম দুপুরে, ঘুম নেমে আয় চুল দিয়ে গা চোখের পাতা জুড়ে। মন্ত্রী ঘুমায়, শান্তি ঘুমোয়, ঘুম হলো দাস দাসী। আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি, আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি। সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমোয়নি কেবল গাছের ডালে লুকিয়ে থাকা ছোট্ট বাঁদর। বুঝলে না, বাঁদর তো আর মানুষ না, পশু, তাই সে ঘুমোয়নি। সে তার ছোট ছোট চোখ মেলে সব দেখছে। মা ষষ্ঠী আস্তে আস্তে পালকির দরজা খুললেন, ক্ষীরের ছেলে তুলে নিলেন। বাহ, কি সুন্দর! কোনটা আগে খাই, কোনটা আগে খাই? মাথাটা খাই না পেটটা খাই না হাতটা খাই? না, মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর! পেটটা কিরম তুলতুল তুলতুল করছে, পেটটা খেয়ে নেই। এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন,
অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়ে মা ষষ্ঠীর আঁচল টেনে ধরল। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছো কি দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমার হে মুখ পুরা বলে কি সব আমি পালাই, আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শুনুক, লোকে জানুক মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথাকার। খেয়েছি খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়েতে নিয়ে যাচ্ছি। রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবেন, মায়েরও মাথা কাটবেন। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, ফেরত দাও। এই দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া বাবা, দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ, হয়েছে। ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। এ স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ চেয়ে দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ের নুপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্তুর। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুর, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে দিঘনগর ছেড়ে চলে। এদিকে বিয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। মেয়ের মা বাপ ভাবছে, আহা, বুক
বুকের বাছা পর হয়ে যাবে। দাস দাসীরা ভাবছে কাজ কখন সারা হবে? ছাদে উঠে বর দেখবো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজা মশাই, বাদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যান নিয়ে আসুন। ঠিক আছে, যাই দেখি। কি সুন্দর! বাদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন। ও মা, কি সুন্দর বর! কি সুন্দর জামা! কি সুন্দর বর! পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। দিগনগরের রাজার ছেলের সঙ্গে পাটলি রাজার মেয়ের বিয়ে হয়ে গেল। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন ছেলে বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। বিয়ের বাজনা শুনে বড় রানী দু রানীর বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানে বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটি এসে দু রানীকে খবর দিল, মা, মা, বড় রানী মা, মহারাজা ছেলে বউ নিয়ে ঘরে এসেছেন, বউ বরণ করবেন, চলুন মা। মা, চোখে জল মুছ মা। এই দেখ, তোর ছেলে বউকে নিয়ে এসেছি। হ্যাঁ, কি বললে মা? বরণ করে ঘরে তোল মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাস দাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিস নি। তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায়। না, ওরে না না, তোকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না বাছা, না বাছা। তোর জন্য আমি সব ফিরে পেলাম মা। তুই আমার সব, তুই আমার সব, তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি মা। ডাক বাছা, মা মা, আমাকে মা বলে ডাক মা। ডাক বাছা, ডাক ডাক মা। আয় আমার বুকের কাছে আয় মা। রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিলেন। রাজা মশাই বাঁদরকে কিছু দিলেন না? দিলেন না মানে? নিশ্চয়ই দিলেন। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাঁদরকে সেই রাজ্যের মন্ত্রী করে দিলেন। বাবা কি মজা, বাঁদর হয়েছে মন্ত্রী, বাঁদর হয়েছে মন্ত্রী। বাহ, তো থাম তো। দাদু, ও দাদু, বলো। ছোট রানী সুরানীর কথা বললি না তো? সুরানী? সুরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুরানী হিংসায় বুক ফেটে হঠাৎ করে মরে গেল। বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমার কথাটি পুরলো, মোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরলো,
নোটে গাছটি মুড়লো, ক্ষীরের পুতুল গল্প শোনে মনটা তোদের জুড়লো, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। সোনার কাঠির উপর কাঠি আয়নার ঘুম, রূপকথারি দেশে কমিক্স পড়ার ধুম। সোনার কাঠির উপর কাঠি আয়নার ঘুম, রূপকথারি দেশে কমিক্স পড়ার ধুম। আসল সোনা ফেলে সবাই নকল সোনা পুরলো, আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরলো, নোটে গাছটি মুড়লো। সবাই যে যেরকম